আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন, পড়াশোনা করছেন। আমি শাহিন স্যার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে। সাধারণ জ্ঞানে আজকে আমরা 22তম ক্লাস করব। আমরা দেখতে দেখতে ক্লাসে কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম 24টি করে ক্লাস করাবো আমরা আপনাদের। তো আজকে 22 নাম্বার, মানে আজকের ক্লাস শেষ হলে আর 2টি ক্লাস থাকছে অবশিষ্ট আপনার জন্য। আমরা অনেক বিষয় পড়েছি, বাংলাদেশ বিষয়াবলী শেষ করেছি, আন্তর্জাতিক বিষয়াবলী থেকেও অনেক কিছু পড়েছি। তো আজকের ক্লাসে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক পড়ব এবং আজকে মূলত আমরা যুদ্ধ করব। আজকে একটা যুদ্ধ ভাব থাকবে, যুদ্ধাবস্থায় থাকবো পুরো ক্লাসটা জুড়ে আজকে আমরা। সো আপনারাও প্রস্তুতি নেন, যুদ্ধ করতে হবে, প্রচুর যুদ্ধ করতে হবে, বিশ্বযুদ্ধ করতে হবে, মানে দুটি বিশ্বযুদ্ধ করব এবং আরও অনেকগুলো যুদ্ধ পৃথিবীর ইতিহাসে যেগুলো পৃথিবীর ইতিহাস পরিবর্তনকারী, পৃথিবীর দিক পরিবর্তনকারী যে যুদ্ধগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে বিস্তারিত জেনে নেব ইনশাআল্লাহ। তো আশা করি আপনি পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে সাথে থাকবেন এবং আপনার যদি আজকের ক্লাস থেকে কোনো কিছু জানার থাকে নিশ্চয়ই সেটা কমেন্টে জানাবেন। আর পড়াশোনা করছেন কিনা সেটাও জানাবেন, পরীক্ষাগুলো পার্টিসিপেট করছেন কিনা সেটাও জানাবেন, পরীক্ষাগুলো কেমন দিচ্ছেন। আমরা যে আপনাদের জন্য ধারাবাহিক পরীক্ষাগুলো নিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট পরিশ্রম করেই করছি। সো এই প্রশ্নে পরীক্ষা দিয়ে আপনি কেমন নিজেকে যাচাই করতে পারছেন, কতটা ডেভেলপমেন্ট হচ্ছে আপনার, সেগুলো একটু জানাবেন। আর যারা এখনও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, এখনও এই বইটা যাদের টেবিলে নাই, তারা দ্রুত বইটি সংগ্রহ করে নিন। শুরু করব আজকের ক্লাস। 22 নম্বর ক্লাসে আমরা মূলত যুদ্ধ ও বিপ্লব পড়ব। বিশ্বে গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরকম আরও অনেক যুদ্ধ আছে। এছাড়া আপনাকে মুখস্থ অংশে স্থল বেষ্টিত রাষ্ট্র এগুলো একটু পড়ে নিতে হবে। বিশেষ করে এশিয়া মহাদেশের যে স্থলবেষ্টিত রাষ্ট্র আছে, যেমন নেপাল, ভুটান, মঙ্গোলিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এরকম যে লকড কান্ট্রিগুলো আছে স্থলবেষ্টিত, যাদের সমুদ্র সীমা নেই, এই দেশগুলো একটু ভালো করে পড়ে নেবেন। এখান থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে চলুন শুরু করি ক্লাসের বিস্তারিত আলোচনা। প্রথমেই আমরা দেখব, আচ্ছা আমার স্লাইডটা শেষের দিকে আছে, একটু প্রথমে নিয়ে যাই। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধে ইতিহাস পরীক্ষায় একসময় অনেক বেশি আসতো, এখন একটু তুলনামূলক কম আসে। তবে যুদ্ধের ঘটনা পড়তে গেলে প্রথম বিশ্বযুদ্ধের সিরিয়ালটা মেনটেন করেই পড়তে হয়। প্রথম বিশ্বযুদ্ধ, যেটা ইতিহাসে গ্রেট ওয়ার নামে পরিচিত, এটি হয়েছিল 1914 সালের 28 জুলাই থেকে 1918 সালের 11ই নভেম্বর পর্যন্ত। 1914 সালের 28 জুলাই থেকে 1918 সালের 11ই নভেম্বর পর্যন্ত বিশ্বের কিছু দেশ, কিছু শক্তিশালী দেশ, বিশেষ করে ইউরোপীয় যে শক্তিশালী দেশগুলো ছিল, তারা একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এই যুদ্ধের ভয়াবহতা এত বেশি ছিল যার কারণে একে গ্রেট ওয়ার বা মহাযুদ্ধ বলা হচ্ছে। তবে মজার ব্যাপার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধকে 1939 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ বলে ডাকা হতো না, এটাকে গ্রেট ওয়ার বলেই ডাকা হতো। কেন বলেন তো? কারণ তখন কি কেউ জানতো আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে আরেকটি যুদ্ধ হবে? তেমনটা তো ছিল না, তাই না? আপনি যদি আপনার মা বাবার একমাত্র সন্তান হয়ে থাকেন তাহলে আপনাকে ছোট বা বড় কিছু নামেই সম্বোধন করা হয় না। যখন আপনার আরেকজন ছোট ভাই বা বোন আপনার পরে জন্ম নেয়, তখন না আপনি প্রথম বা বড় ছেলে মেয়ে হিসেবে পরিচিত হন, তাই না? তো একইভাবে প্রথম বিশ্বযুদ্ধ এর নাম প্রথম বিশ্বযুদ্ধ ছিল না 1939 সাল পর্যন্ত। 1939 সালে যখন আরো একটি বিশ্বযুদ্ধ হলো, তখন ইতিহাসবিদরা একে অনেকেই প্রথম বিশ্বযুদ্ধ বলে আখ্যায়িত করা শুরু করলো। তবে এর মূল নাম বা প্রকৃত নাম ছিল গ্রেট ওয়ার বা মহাযুদ্ধ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসটা আমরা সংক্ষেপে জানবো, যেটা জানা অত্যন্ত জরুরি পরীক্ষার জন্য, প্লাস সিরিয়ালি ঘটনাটা মনে রাখার জন্য যেভাবে পড়ার দরকার গল্প আকারে সেভাবে পড়বো আমরা। তো প্রথমেই আমরা প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি নিয়ে আলোচনা করব, কেন বিশ্ব এত বড় যুদ্ধের সম্মুখীন হলো সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি
বলতে গেলে প্রথমেই যে মানুষটার নাম আসে, যিনি হচ্ছেন অটো ভন বিসমার্ক। অটো ভন বিসমার্ক তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন 1871 সাল থেকে 1890 সাল পর্যন্ত। তো প্রথম বিশ্বযুদ্ধে তার বড় একটা ভূমিকা ছিল। এখন প্রশ্ন এখানে আপনার মনে আসতে পারে যে স্যার, প্রথম বিশ্বযুদ্ধ হলো 1914 থেকে 1918 পর্যন্ত, কিন্তু বিসমার্ক তিনি 1900 সালে না, 1871 থেকে 1890 পর্যন্ত শাসন করেছেন। তার ক্ষমতা ছেড়ে দেওয়ার বহু বছর পরে, মোটামুটি 24 বছর পরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, জার্মানি বিশ্বযুদ্ধ শুরু করেছে। তো তাকে কেন দায়ী করা হচ্ছে বা পটভূমিতে তিনি কেন আসছেন? এর উত্তর হচ্ছে বিসমার্ক, অটো ভন বিসমার্ক তিনি কি ছিলেন? জার্মানির চ্যান্সেলর ছিলেন। জার্মানির চ্যান্সেলর বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো একটা পদ, যিনি সরকার প্রধান। এইবার অটো ভন বিসমার্ক তিনি শাসনের ক্ষেত্রে একটি পলিসি তৈরি করেন। সেই পলিসিটার নাম হচ্ছে পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন, রক্তপাত ও কঠোর নীতি তার শাসনের একটি বৈশিষ্ট্য ছিল। এই শাসনের ফলে তিনি সুশৃঙ্খলভাবে জার্মানিকে দীর্ঘদিন ধরে শাসন করেন। এর ফলে জার্মানির রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে ব্যাপক শক্তি, ব্যাপক সক্ষমতা অর্জন করে। দেখেন তো, একজন মানুষ কখন বিলাসিতা করে, একজন মানুষ কখন ল্যাপটপ, দামি ফোন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ফ্যাসাদ কখন করে? দরিদ্র থাকলেও করে ঝগড়া ফ্যাসাদ। তো আমি বিলাসিতার কথা বলছি। যখন তার বেসিক নিডস গুলো ফিল আপ হয়ে যায়, তখন সে এই বিলাসিতাগুলো করে থাকে। কিন্তু যার ঘরে খাবার নাই, 3 বেলার ঠিকঠাক খাবার নাই, যে ছেলে মেয়ের খরচ দিতে পারছে না, তার কিন্তু বিলাসিতা করা, সে কিন্তু জমি বিক্রি করে 7 কিলোমিটার দীর্ঘ আর্জেন্টিনা, ব্রাজিল বা জার্মানির পতাকা তৈরি করতে পারে না, তাই না? এখন যখন জার্মানি এই যে অর্থনৈতিক দিক দিয়ে এবং অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল, খাদ্যের কোনো প্রবলেম নাই, দেশে চাকরি বাকরির, বেকারত্বের তেমন কোনো সমস্যা নাই, এছাড়া আরো অন্যান্য দিকে ফিল আপ হয়ে গেছে, বেসিক নিডস পূরণ হয়ে গেছে, তখন জার্মানি প্রচুর অস্ত্র উৎপাদন এবং আমদানি করতে শুরু করলো। যখন একজন মানুষের হাতে অনেক অস্ত্র, অনেক মানে আর্মস আছে, তখন তো সে চাইবেই যুদ্ধ করি, ওই পাশের দেশটা দখল করি, ওর জমিটা দখল করি। আপনার কাছে যখন কোনো ক্ষমতা না থাকে, আপনি তখন নিজের জমি, নিজের সম্পদ রক্ষা করতেই হিমশিম খান। কিন্তু আপনার হাতে যখন অনেক সম্পদ থাকে, আপনার হাতে যখন অনেক ক্ষমতা থাকে, আপনার হাতে যদি অস্ত্র থাকে, তখন আপনি চাবেন পাশের জমিটা দখল নিতে, অন্যায় অবিচার করে যেভাবেই হোক। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, অটো ভন বিসমার্ক এই শাসনের ফলে জার্মানি অর্থবৃত্ত, সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, যা তাকে একটি যুদ্ধ করতে উৎসাহিত করে বা যুদ্ধের দিকে ধাবিত করে। এই জন্য অটো ভন বিসমার্কের প্রভাব বলা হচ্ছে পটভূমিতে। সেকেন্ড নাম্বার হচ্ছে ট্রিপল অ্যালায়েন্স অ্যান্ড ট্রিপল ইন্টেন্ট। ট্রিপল অ্যালায়েন্স হচ্ছে এইটা, জার্মানি এবং অস্ট্রিয়া এবং হাঙ্গেরি নামে পৃথিবীতে বর্তমানে দুইটা আলাদা দেশ থাকলেও একসময় অস্ট্রো হাঙ্গেরি একটি সাম্রাজ্য ছিল, জার্মানিও একটি সাম্রাজ্য ছিল। তো জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরি এই দুইটার মধ্যে খুব ভালো সদ্ভাব সখ্যতা ছিল। তারা 1879 সালে একটা চুক্তি করলো, সন্ধি করলো, এবং এই সন্ধির মাধ্যমে একে অপরের কাছে অঙ্গীকার করলো যে যদি আমরা তো বন্ধু, আমাদের যদি শত্রু রাষ্ট্র এসে আমাদের কোনো আক্রমণ করে, দেন আমরা একে অপরকে হেল্প করব, সামরিক দিক দিয়ে আমরাও যুদ্ধ করব। তোমাকে যদি কেউ অ্যাটাক করে, আমি তোমার হয়ে যুদ্ধ করব, আমাকে যদি কেউ অ্যাটাক করে, তুমিও আমার হয়ে যুদ্ধ করবে। এই চুক্তি হলো জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরির মধ্যে 1879 সালে। 1882 সালে যা ইটালি বললো যে বন্ধু, আমিও তো তোমাদের ভালোবাসি, আমাকেও তোমাদের দলে নাও। এর মাধ্যমে এই তিনটি দেশের মধ্যে যে মিত্রতা তৈরি হলো, তাকে বলা হচ্ছে ট্রিপল অ্যালায়েন্স। ট্রিপল মানে 3। এবার এদের যখন বন্ধুত্ব হচ্ছে, তখন এদের শত্রু রাষ্ট্র যারা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, এরা 1907 সালে আরো একটি জোট গঠন করলো। রাশিয়া,
ফ্রান্স এবং ব্রিটেন তিনজন এক জায়গায় হয়ে বলল, বন্ধু ওই যে বেটা জার্মানি অস্ট্রো হাঙ্গেরি ওই বেটারা তো একটা জোট করেছে, সো আমাদেরও ইউনিটি থাকা দরকার, আমরা একটা জোট করব এবং একই একই এইটার মতো এটা যে অন্য কেউ আক্রমণ করলে, শত্রু রাষ্ট্র আক্রমণ করলে আমরা একে অপরের সাহায্যে ঝাঁপিয়ে পড়ব। এটাকে বলা হচ্ছে ট্রিপল ইন্টেন্ট। ইন্টেন্ট মানে হচ্ছে আতাত বা জোট বা মৈত্রী, এভাবে বলা যায়। তো এই যে পরস্পর বিরোধী যখন দুটি জোট তৈরি হলো, তখন এই যুদ্ধের মানে দিকে এই দেশগুলো আরো একে অপরের মুখোমুখি অবস্থান নিতে শুরু করলো, যা তাদের মধ্যে একসময় যুদ্ধের পরিণতি ডেকে আনলো। 3 নাম্বার হচ্ছে শক্তিশালী দেশগুলোর বলকান অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা। বলকান অঞ্চল কি আমি ইউরোপ মহাদেশ পড়াতে গিয়ে আপনাদের পড়িয়েছি। উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের পাদদেশে যে 11টি বা 13টি রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে বলকান স্টেট, বলকান রাষ্ট্র। এই বলকান রাষ্ট্রগুলো ছিল খনিজ সম্পদে সমৃদ্ধ। এখন এই যে শক্তিশালী রাষ্ট্র মানে জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, ইটালি, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন সবাই চাইতো এই বলকান অঞ্চলে নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে, যেন ওই অঞ্চলের সম্পদগুলো নিজের দখলে নিয়ে আসা যায়। তো দুইজন বিরোধী শক্তি যখন একটি জমি একটি অঞ্চলে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটি যুদ্ধ পরিবেশ তৈরি হবে। পরেরটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। আমরা পড়ছি প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি। কেন প্রথম বিশ্বযুদ্ধের মতো এরকম ভয়াবহ একটি যুদ্ধ পৃথিবী দেখলো, তার পটভূমি। এবার 4 নাম্বার আমরা দেখছি উগ্র জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি, এটি একটি ক্লাসে আমি আপনাদের বলেছি। জাতীয়তাবাদ হচ্ছে এমন একটা অনুভূতি যা নিজের জাতিকে মানে সবচেয়ে বড় করে দেখায় এবং অন্যদের দ্বারা নিজের জাতি আক্রান্ত হলে তাকে প্রোটেস্ট করার এবং আক্রমণ করার মানে স্পৃহা তৈরি করে। আমি উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এই যে ফুটবল খেলায় একজন আর্জেন্টাইন সাপোর্টারকে অন্য আরেকটা ব্রাজিলিয়ান সাপোর্টার যদি ট্রল করে, বুলিং করে, তাহলে মানে পৃথিবীর সব প্রান্তের আর্জেন্টাইন সাপোর্টার কষ্ট পায়। এই যে আর্জেন্টিনাকে ভালোবেসে অন্যদের কথায় কষ্ট পাচ্ছে, এই ফিলিংসের নাম হচ্ছে জাতীয়তাবাদ। সেম ভাবে ব্রাজিল, জার্মানি বা অন্য যে কোনো দলের কথা বলেন, এটা হচ্ছে জাতীয়তাবাদ। বিশ্বাস করেন পৃথিবীতে এখন পর্যন্ত যত মারামারি, যত সংঘাত হয় তার 90% এই জাতীয়তাবাদের কারণেই হয়। জাতীয়তাবাদের কারণে হিন্দু মুসলিম দাঙ্গা হয়, জাতীয়তাবাদের কারণে ইহুদি মুসলিম যুদ্ধ হয়, জাতীয়তাবাদের কারণে ভারত বাংলাদেশ বিদ্বেষ তৈরি হয়, জাতীয়তাবাদের কারণে বাংলাদেশ পাকিস্তান বিদ্বেষ তৈরি হয়। সবকিছু জাতীয়তাবাদের কারণে আপনি আপনার ভাইয়ের শত্রুকে শত্রু মনে করেন, জাতীয়তাবাদের কারণে আপনার শত্রু আপনার ভাইয়েরও শত্রু হিসেবে পরিগণিত হয়। এটা হচ্ছে জাতীয়তাবাদ। তো উগ্র জাতীয়তাবাদ কি? উগ্র জাতীয়তাবাদ হচ্ছে আমি আমার জাতিকে ভালোবাসবো, এটা স্বাভাবিক, কিন্তু আমার জাতি শ্রেষ্ঠ, আমি সুপ্রিম, আই এম দ্য সুপ্রিম, এই যে কনসেপ্ট, এটাই হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। জার্মানরা মনে করে পৃথিবীতে আমরাই সেরা, আমাদের চেয়ে শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে কেউ নাই। ব্রিটিশরা বলে বেটা তুই কেমনে সেরা হোস, সারা বিশ্ব শাসন করি আমি সেরা। ফ্রান্স বলে আমি আবার কম নাকি, আমিও তো বহু অঞ্চল শাসন করে রাখছি, দখল করে রেখেছি, আমিই সেরা। এই যে জাতীয়তাবাদের উগ্রতা, এই জন্য এই দেশগুলো একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এগুলো ছিল প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি, প্রেক্ষাপট বা পরোক্ষ কারণ। এবার আমরা ডিরেক্ট কারণ বা প্রত্যক্ষ কারণ এখানে যাব। অ্যাকচুয়ালি ফাইনালি যুদ্ধটা কেমনে শুরু হলো সেই জায়গাটা দেখব। ভালো করে খেয়াল করি, এখানে আমি লিখে রেখেছি ফার্ডিন্যান্ড আর সোফিয়া, দুটি নাম। এখানে আছে অস্ট্রিয়া, এখানে আছে বসনিয়া, এখানে আছে গ্যাব্রিলো প্রিন্সিপ আর সার্বিয়া। এই কয়েকটা নাম এবং দেশের একটা ইকুয়েশন তৈরি করলেই আমরা যুদ্ধ কেমনে শুরু হলো সেটা বুঝতে পারবো। শুনি গল্পটা। ফার্ডিন্যান্ড তিনি অস্ট্রিয়ার যুবরাজ। অস্ট্রিয়ার কি? যুবরাজ মানে রাজার ছেলে। অস্ট্রিয়ার রাজার ছেলে ফার্ডিন্যান্ড, আর তার ইনি হচ্ছেন ফার্ডিন্যান্ডের স্ত্রী সোফিয়া, ফার্ডিন্যান্ডের ওয়াইফ। তাদের বাড়ি কোথায়? অস্ট্রিয়ায়। এবার ফার্ডিন্যান্ড এবং সোফিয়া তাদের বিয়ের পরে
তারা দুজন বসনিয়ায় কি করতে গেলেন? হানিমুনে গেলেন, হানিমুনে গমন করলেন। কোথায়? ফার্ডিন্যান্ড তার স্ত্রী সোফিয়াকে নিয়ে, যারা অস্ট্রিয়ার যুবরাজ, প্রিন্স মানে যুবরাজ এবং যুবরাজের ওয়াইফ, তারা বিয়ের পরে হানিমুনে গেলেন পাশের দেশ বসনিয়ার রাজধানী সারায়োভ। এবার সারায়োভে তারা যখন ঘুরে বেড়াচ্ছে, এই ফার্ডিন্যান্ড আর সোফিয়া, এই দুইজন যখন বসনিয়ায় ঘুরে বেড়াচ্ছে হানিমুনে গিয়ে, তখন এই গ্যাব্রিয়েলো প্রিন্সিপ, এই লোকটা যার বাড়ি হচ্ছে গ্যাব্রিয়েলো প্রিন্সিপ, এই লোকের বাড়ি হচ্ছে সার্বিয়ায়, অন্য আরেকটি দেশ। এই গ্যাব্রিয়েলো প্রিন্সিপ গুলি করে এই ফার্ডিন্যান্ড এবং সোফিয়াকে হত্যা করলো। এইবার বসনিয়া করলো কি? সার্বিয়াকে বলল যে এর জবাব চাই। কারণ কি? এই লোকটা গ্যাব্রিয়েলো প্রিন্সিপ, তিনি ছিলেন সার্বিয়ার নাগরিক এবং জাতিতে সার্ভ একটা জাতি। এবার অস্ট্রিয়ার যুবরাজ এর দ্বারা খুন হয়েছে। এবার অস্ট্রিয়া সার্বিয়াকে বলল যে 48 ঘন্টা তোকে সময় বেঁধে দিলাম, 48 ঘন্টার মধ্যে যদি এই গ্যাব্রিয়েলো প্রিন্সিপকে আমার হাতে তুলে না দিস, তোর খবর আছে। কয় ঘন্টা সময় দিয়েছে? 48 ঘন্টা। 48 ঘন্টা চলে যায়, কোনো কিছু হয় না। এরপরে 1 মাস সময় বেঁধে দেয়, আর তারিখটা ছিল 28 জুন 1914 সালের 28 জুন এরা নিহত হয় এই গ্যাব্রিয়েলো প্রিন্সিপের গুলিতে। এবার 1 মাস সময় বেঁধে দিল। 1 মাস পরেও এই সার্বিয়া তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করলো না এবং অস্ট্রিয়ার কথা শুনলো না। তখন অস্ট্রিয়া ক্ষেপে 1 মাস পর 28 জুলাই 1914, ঠিক 1 মাস পরে, যখন সার্বিয়া অস্ট্রিয়ার কথা শুনে নাই, তখন অস্ট্রিয়া সার্বিয়াকে অ্যাটাক করে, আক্রমণ করে, সশস্ত্র আক্রমণ চালায়। ঠিক আছে, এই যে 28 জুলাই 1914 সার্বিয়াকে অস্ট্রিয়া আক্রমণ করলো, এর মাধ্যমে শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। এবার এখানে আমি যে ঘটনাটা বললাম এতক্ষণ, এটাই এখানে একটু বিস্তারিত লেখা আছে। যারা কথা শুনে, আমার গল্প শুনে বুঝতে পারেন নাই, তারা এটা পড়ে নেবেন এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা, এবার প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। এখন অস্ট্রিয়া সার্বিয়াকে যে আক্রমণ করলো, এই যে অস্ট্রো হাঙ্গেরি, এই আক্রমণ করেছে মূলত সার্বিয়াকে। এবার এই যুদ্ধে পক্ষে বিপক্ষে দুটি পক্ষে ভাগ হয়ে যায়। একটার নাম বলা হচ্ছে সেন্ট্রাল পাওয়ার, যাকে আমরা বাংলায় বলি অক্ষশক্তি, আর এদের বিপরীতে দাঁড়িয়ে গেল অ্যালাইড পাওয়ার, যাকে আমরা বলি মিত্র শক্তি বাংলায়। এখন অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়াকে আক্রমণ করলো, সেখানে জার্মানি কেন যোগ দিল? জার্মানি যোগ দিল ওই কারণে, ওই যে দুজনের মধ্যে একটি চুক্তি হয়েছিল যে বন্ধু, আমাকে কেউ যদি কখনো আক্রমণ করে তাহলে তুমি আমার হয়ে যুদ্ধ করবা। এই যে একটা চুক্তি ছিল, এই চুক্তির জন্য জার্মানি অস্ট্রো হাঙ্গেরির সঙ্গে যোগ দেয়। আর জার্মানি চাচ্ছিল যে এরা অ্যাটাক করুক, কারণ তাকে যুদ্ধ করতে খুব ইচ্ছা করতেছে। এইবার সার্বিয়া তো এখানে আসলো, তো এখানে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ইটালি কিন্তু ওই যে 3 জনের চুক্তি হলো, ট্রিপল অ্যালায়েন্স হলো, তখন ইটালি কিন্তু জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরির সঙ্গে ছিল, মনে আছে? কিন্তু যুদ্ধ যখন শুরু হয়, ইটালি তখন দল চেঞ্জ করে এই পাশে আসে, যখন দেখছে যে তার স্বার্থ আসলে ওই দিকে না, বরং এই দিকে আসলে লাভবান হবে সে। এই জন্যে শুরুর দিকে না, কিছু পরে, যুদ্ধ শুরুর কিছু পরে ইটালি দল চেঞ্জ করে এইদিকে আসে। তো রাশিয়ার এখানে যুক্ত হওয়ার কারণটা বলি। সার্বিয়ার জাতি যারা, তারা অধিকাংশই জাতিতে সার্ভ, এবং সার্ভ হচ্ছে রাশিয়ার অন্যতম মানে প্রধান গোষ্ঠী। যখন রাশিয়ার মানে জাতি সার্ব জাতি সার্বিয়ায় অস্ট্রো হাঙ্গেরির দ্বারা আক্রান্ত হয়, তখন তারা এদের রক্ষাকর্তা হিসেবে এই রাশিয়া এখানে যোগদান করে। সহজে বুঝাই, ধরেন পৃথিবীতে যত হিন্দু আছে, তো হিন্দুদের রক্ষাকর্তা ভারত নিজেদেরকেই হিন্দুদের রক্ষাকর্তা মনে করে। তো এটা তারা শুধু অ্যাপ্লাই করে বাংলাদেশের ক্ষেত্রে এবং পাকিস্তানের ক্ষেত্রে। পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশে যদি কোনো হিন্দু
রাজনৈতিক কারণে হোক, যে কোনো কারণে হোক আক্রান্ত হয়, তাহলে ভারত ওইখানে এসে মনে করে যে আমাকেই রক্ষা করতে হবে। আমেরিকায় বা অন্যান্য জায়গায় যদি হিন্দুরা আক্রান্ত হয়, বৈষম্যের বা নিপীড়নের শিকার হয়, তখন অবশ্য ভারত এত বড় বড় কথা বলে না। কিন্তু যখন বাংলাদেশে কোনো এরকম বিচ্ছিন্ন ঘটনা বা দুর্ঘটনা এরকম ঘটে, তখন তারা এখানে মোড়ল হয়ে বসে যে হ্যাঁ, এত বড় সাহস, হিন্দুদের নিয়ে কথা বলছে, হিন্দুদের উপর অত্যাচার করছে। তো ভারত যে কাজ হিন্দুদের ব্যাপারে করে, রাশিয়া সার্কদের ব্যাপারে ওই কাজই করে এবং করতো। এই কারণেই সে যুদ্ধে যোগদান করলো। এছাড়া অন্যান্য এই যে এদের তো একটা চুক্তি আছেই, রাশিয়ার সঙ্গে ফ্রান্স এবং ব্রিটেনের একটা চুক্তি আছে না? তো এর সঙ্গে যখন রাশিয়া যুক্ত হলো, তখন চুক্তি অনুযায়ী ব্রিটেন এবং ফ্রান্সও যুক্ত হলো, ইটালি, জাপান আর যুক্তরাষ্ট্র এরা পরে বিভিন্ন স্বার্থের কারণে যুক্ত হয়েছে। এখন পরীক্ষায় আপনাকে জিজ্ঞেস করবে নিচের কোনটি সেন্ট্রাল পাওয়ারের সদস্য আর নিচের কোনটি অ্যালাইড পাওয়ারের সদস্য। মিত্র শক্তি কে ছিল, অক্ষ শক্তি কে ছিল। সো কোন দলে কে ছিল, কোন দলে কে ছিল এটা আপনাকে মনে রাখতে হবে। এরপরে দেখি কি আছে, প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশসমূহের রাষ্ট্রপ্রধান। দেখেন, এটা খুব ভালো করে আপনাকে মাথায় রাখতে হবে যে প্রথম বিশ্বযুদ্ধ যখন, মানে দুই বিশ্বযুদ্ধেই এই পক্ষে বিপক্ষে কোন পক্ষে কে ছিল এবং ওই সময়ে এই দেশগুলোর রাষ্ট্রপ্রধান কারা ছিলেন সেগুলো জানতে হবে। দেখেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী দুইজন ছিলেন। প্রথম দিকে ছিলেন ডেভিড লয়েড জর্জ, শেষের দিকে ছিলেন হেনরি আসকুইথ। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন, রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস, ফ্রান্সের ছিলেন ক্লেমেনশো, জার্মানের ছিলেন দ্বিতীয় উইলিয়াম, তুরস্কের ছিলেন ষষ্ঠ মোহাম্মদ আর জাপানের ছিলেন যুগহিত। এই নামগুলো মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি। মানে বিশ্বযুদ্ধ প্রত্যেকটা ঘটনাই আপনাকে পড়াচ্ছি না, যেগুলো পড়াচ্ছি, যেগুলো বলছি, আশা করি সিরিয়াল মেনটেন করে আপনি বুঝতে পারছেন। পটভূমি বললাম, যুদ্ধের পক্ষে বিপক্ষে কারা বললাম, কোন দেশের রাষ্ট্রপ্রধান কে ছিল তারা বললাম। এখন যুদ্ধের মাঠে কি কি ঘটনা ঘটেছিল সবগুলো তো আপনার দরকার নাই। তো এবার যুদ্ধ শেষের দিকে, শেষে 1918 সাল, 14 সালে শুরু হয়ে 4 বছর পার হয়ে 1918 সালে আসছে। এবং প্রথম দিকে যদিও এই অক্ষ শক্তি জার্মানির এই পক্ষ শক্তিশালী ভাবে যুদ্ধ করলেও শেষের দিকে, এই 18 শেষের দিকে তারা দুর্বল হয়ে পড়ে এবং একে একে আত্মসমর্পণ করতে শুরু করে। ফাইনালি 1918 সালের 28 জুন ভার্সাই চুক্তির স্বাক্ষরের মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। এখন আপনি বলবেন যে স্যার একটু আগেই বললেন যে 11ই নভেম্বর যুদ্ধ শেষ হয়েছে। হ্যাঁ, 11ই নভেম্বর শেষ হয়েছে, সেটা জার্মানির আত্মসমর্পণ করেছে 11ই নভেম্বর এই জন্যে। তো কে কখন আত্মসমর্পণ করে এক নজরে দেখে নিই। তুরস্ক বা ওসমানীয় সাম্রাজ্য যেটা, সেটা 1918 সালের 3 অক্টোবর, অস্ট্রিয়া 1918 সালের 3 নভেম্বর এবং সবচেয়ে বড় শক্তিশালী দেশ এই পক্ষের জার্মানি অবশেষে 11ই নভেম্বর 1918 সালে স্যারেন্ডার করার মাধ্যমে এই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এবার আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল বা প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধ যে হলো, এত বড় একটা যুদ্ধ, তো এর ফলাফল কি হলো? হালিমা আক্তার শেষ বিকেলের মেয়ে, আপনাদের এই কমেন্ট বহুবার দেখেছি। আমরা এটা নিয়ে ভাবছি, চিন্তা করছি, একটা ব্যবস্থা হবে। তো আমি আপনাদের বলবো একই কমেন্ট একই কথা প্রত্যেক দিন বলবেন না, আমাদের মাথায় এটা আছে, আশা করি বোঝাতে পেরেছি বিষয়টা। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল প্রভাব কি কি হয়েছিল? নাম্বার 1, দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করা হয়েছিল। এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের প্রথম ফলাফল। দ্বিতীয় ভার্সাই চুক্তি কি সেটা বললাম। প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল, আর দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে, যেটি 1918 সালের 28 জুন স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্সের ভার্সাই নগরীতে, এই জন্য এটাকে ভার্সাই চুক্তি বলা হয়। এর মাধ্যমে জার্মানিকে কি করা হয়? আত্মসমর্পণ করতে বলা হয় এবং জার্মানিকে যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করা হয় এবং এই যুদ্ধের সমস্ত দায়ভার তার উপরে চাপানো হয় এবং 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ তাকে দিতে বাধ্য করা হয়। কাকে? জার্মানিকে। ঠিক আছে।
এই চুক্তিতে 32টি দেশ মানে স্বাক্ষর করেছিল। বই থেকে বিস্তারিত পড়ে নেবেন। ভার্সাই, দ্বিতীয় ভার্সাই চুক্তি হয়েছিল 1918 সালের 28 জুন। 32টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। উদ্দেশ্য ছিল জার্মানিকে আত্মসমর্পণ করতে বাধ্য করা, তাকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করে যুদ্ধের খরচ, যুদ্ধের ব্যয় তার কাছ থেকে আদায় করা, যার পরিমাণ ছিল 660 কোটি পাউন্ড। এরপরে দ্বিতীয়টা হচ্ছে বেলফোর্ট ডিক্লারেশন, যেটা নিয়ে আমি আগেও বলেছি যখন ব্রিটেন পড়িয়েছি তখন। দেশভিত্তিক আলোচনায় যে আলোচনাগুলো করেছি আজকে অনেকগুলো আবার মানে রিপিট হবে, তো অল্প করে বলছি। আগেও বলেছি বেলফোর্ট ডিক্লারেশন কি, যখন প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটেন বা এই অংশটা কোণঠাসা হয়ে পড়ছিল জার্মান এবং তার মিত্রদের আক্রমণে, তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ওই সময়ের স্যার আর্থার বেলফোর্ট, তিনি 1917 সালে ইহুদিদের কাছে এই যুদ্ধের জন্য সাহায্য চাইলেন। ইহুদিদের নেতা রথ চাইল্ড, তাকে তিনি একটি চিঠি লিখলেন। চিঠিতে তিনি লিখলেন যে আপনারা আমাদের এই যুদ্ধে জয়ের জন্য সাহায্য করুন, আপনাদের যদি কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে সেটি আমরা পূরণ করব। এই যে চিঠি, এটাকে বলা হয় বেলফোর্ট ডিক্লারেশন। তো এই চিঠির মাধ্যমে ইহুদিরা অ্যাসিটন নামক এক ধরনের রাসায়নিক আবিষ্কার করেছিল, যা অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয়েছিল, এবং এর ফলে খুব দ্রুত ব্রিটিশ সেনাবাহিনী এই যুদ্ধে জয়লাভে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। আর ইহুদিরা এর প্রতিদান স্বরূপ চেয়েছিল তাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেন তারা উপহার দেয়। এরই প্রতিশ্রুতিতে, এই প্রতিশ্রুতির ভিত্তিতেই 1948 সালে ফিলিস্তিনের ভূমিতে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছিল। এটি তাহলে প্রথম বিশ্বযুদ্ধের একটি প্রভাব। তৃতীয়টা হচ্ছে উইড্রো উইলসনের 14 দফা ঘোষণা। যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল তখন আমেরিকা প্রথমেই সরাসরি বিশ্বযুদ্ধে যোগদান করেনি, অনেক পরে শেষের দিকে যোগদান করেছে। তো আমেরিকার ওই সময় প্রেসিডেন্ট উইড্রো উইলসন তিনি চিন্তা করছেন যে কিভাবে এই যুদ্ধ থেকে বিশ্ববাসীকে নিষ্কৃতি দেওয়া যায়, কিভাবে বিশ্বকে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, অর্থনৈতিক পুনরুদ্ধার করা যায়। এরকম তার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কল্পে 14টি পয়েন্ট বিশিষ্ট একটি মানে সুপারিশ পত্র তিনি ঘোষণা করেন, যাকে উইড্রো উইলসনের 14 দফা বা 14 পয়েন্টস অফ উইড্রো উইলসন বলা হয়। এই 14 পয়েন্টসের 14 নম্বর দফা অনুযায়ী লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় 1920 সালের 10 জানুয়ারি, যেটি আমি আগেও বলেছি। লিগ অফ নেশনস, এই যে উইড্রো উইলসন 14টি ফর্মুলা দিলেন যে কিভাবে বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা যায়, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, তার মধ্যে 14 নম্বর দফায় লেখা ছিল যে এমন একটি সংগঠন তৈরি করা উচিত যা সারা বিশ্বের সমস্যাগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করবে, যার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই 14 নম্বর দফা অনুযায়ী 1920 সালের 10ই জানুয়ারি লিগ অফ নেশনস নামক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। ঠিক আছে, এটিও প্রথম বিশ্বযুদ্ধের একটি ফল। সেভার্স চুক্তির মাধ্যমে ওসমানীয় সাম্রাজ্যকে বিভক্তিকরণ এবং ওসমানীয় সাম্রাজ্যের পতন। আমরা জেনেছি যে ওসমানীয় সাম্রাজ্য বা তুরস্ক আগে বলেছি, যেটাকে মূলত ওসমানীয় সাম্রাজ্য, তারা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে যোগ দেয়, কারণ রাশিয়া ছিল তুরস্কের বড় শত্রু। তো রাশিয়া যখন ওই পক্ষে যোগ দেয় তখন এই পক্ষে তুরস্ক বা ওসমানীয় সাম্রাজ্য যোগ দেয়। কিন্তু তাদের যখন পতন হয় তখন এই ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে যেভাবে যুদ্ধ অপরাধী করা হয়েছিল, এই সেভার্স চুক্তির মাধ্যমে ওসমানীয় সাম্রাজ্যকে যুদ্ধাপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছিল। তার অধিকৃত বিভিন্ন অঞ্চল এই মিত্র শক্তির দেশগুলো, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং ওসমানীয় সাম্রাজ্য তুরস্কের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। এবং সর্বশেষ 1922 সালে তুরস্কের একজন সেনাপ্রধান মোস্তফা কামাল, যাকে আতাতুর্ক বলা হয়, তিনি ওসমানীয় সাম্রাজ্যের সমাপ্তি ঘোষণা করেন এবং আধুনিক তুরস্কের জন্ম দেন। এটিও প্রথম বিশ্বযুদ্ধের কারণেই হয়েছিল। পরেরটা হচ্ছে বলকান অঞ্চলের সামরিক শক্তিহীন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলো নিয়ে যুগোস্লাভিয়া গঠন। এর আগের ক্লাসে আমরা আগের একটি ক্লাসে দেখেছি যুগোস্লাভিয়ার পতন বা যুগোস্লাভিয়া ভেঙে 7টি রাষ্ট্র গঠিত হয়, সেটি আমরা ইউরোপের আলোচনায় দেখেছি। তো এই যুগোস্লাভিয়ার জন্ম হয়েছিল 1918 সালে এবং 1992 সালে এটি আবার ভেঙে গিয়ে 7টি দেশ গঠিত হয়েছিল। আমেরিকার গ্রেট ডিপ্রেশন, আমি এটাও আমেরিকা পড়ানোর দিনে পড়িয়েছি যে 1929 সালে আমেরিকার স্টক এক্সচেঞ্জ
বা শেয়ার বাজারে ধস নামে এবং অর্থনীতি মানে মন্দা শুরু হয়। এই ঘটনাকে বলা হচ্ছে গ্রেট ডিপ্রেশন। এটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের কারণেই হয়েছিল। এই গ্রেট ডিপ্রেশন থেকে আমেরিকার অর্থনীতিকে উত্তরণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যে প্ল্যান ঘোষণা করেছিলেন, যে প্ল্যান তৈরি করেছিলেন, সেটার নাম হচ্ছে নিউ ডিল বা নয়া নীতি। ঠিক আছে, তাহলে এই সবগুলো কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ফলেই হয়েছিল। সর্বশেষ প্রথম বিশ্বযুদ্ধের আরেকটি প্রভাব হচ্ছে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল 1917 সালে। আমি রুশ বিপ্লব রাশিয়া যেদিন পড়িয়েছি সেদিন আপনাদের খুব ভালো করে পড়িয়েছি, আমার মনে আছে। সো রুশ বিপ্লব হয়েছিল 1917 সালে, 10 দিনের বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়া জারের শাসনের অবসান ঘটে এবং লেনিন এর হাতে ক্ষমতা আসে। ঠিক আছে, তো এই রুশ বিপ্লব হয়েছিল মূলত প্রথম বিশ্বযুদ্ধের কারণেই। এই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল বা প্রভাব। এরপর আমরা যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আমরা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ করে ফেললাম। আশা করি বোঝাতে পেরেছি প্রথম বিশ্বযুদ্ধ কি ছিল। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সালের 1 সেপ্টেম্বর থেকে শুরু করে 1945 সালের 2 সেপ্টেম্বর পর্যন্ত। 39-এর সেপ্টেম্বর 1 আর সেপ্টেম্বর 2, কিন্তু এটা সালটা 1945। ঠিক আছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বা পটভূমি কি ছিল সেটিও সংক্ষেপে বলি। এক কথায় যদি বলি, আপনি যদি বলেন যে স্যার আপনি এক কথায় বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কি ছিল, তাহলে বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধ। যদি প্রথম বিশ্বযুদ্ধ না হতো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতোই না। এটাই হচ্ছে কারণ। তো প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়ালো? আমরা প্রথম বিশ্বযুদ্ধের পক্ষ মানে দুই পক্ষে কোন কোন রাষ্ট্র ছিল সেটা দেখেছি, তাই না? এক পক্ষে ছিল জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি আর ওসমানীয় সাম্রাজ্য, আরেক দিকে ছিল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, সার্বিয়া, আমেরিকা, জাপান, ইটালি, এরা একদিকে ছিল। তো একটু ভালো করে খেয়াল করি, প্রথম বিশ্বযুদ্ধের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত কিভাবে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে ফলাফল এবং প্রভাবে আমরা দেখলাম সেভার্স চুক্তির মাধ্যমে ওসমানীয় সাম্রাজ্যকে ভাগ যোগ করে নিজেদের মধ্যে নিয়ে নেওয়া হলো। আবার ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির কাছ থেকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণের টাকা আদায় করা শুরু হলো। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই কারণে হয় যে প্রথম বিশ্বযুদ্ধে এই যে ভাগ বাটোয়ারা হলো, যারা অংশীদার ছিল, যারা পার্টিসিপেন্ট ছিল প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী পক্ষের, যেমন ওখানে আমি আবারও বলি রাশিয়া ছিল, ব্রিটেন ছিল, ফ্রান্স ছিল, ইটালি ছিল, জাপান ছিল, সার্বিয়া ছিল। তো যখন ভাগ বাটোয়ারা হলো তখন অধিকাংশ সম্পদ ব্রিটেন, ফ্রান্স আর রাশিয়া দখল করে ফেললো। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, এই 4টি দেশ অধিকাংশ সম্পদ, ক্ষতিপূরণের অধিকাংশ টাকা নিজের পকেটে ঢোকাতে শুরু করলো। এই যে নিজের পকেটে ঢোকাতে শুরু করলো, এখান থেকেই শুরু হলো আবার নতুন করে ওই বন্ধুদের মধ্যে অসন্তোষ। বললো যে বেটা আমাকে ঠকাইলি, আমিও তো যুদ্ধ করছিলাম, এত কম দিলি আমাকে। এটা একটা কারণ। ঠিক আছে, আরেকটি কারণ হচ্ছে মুসোলিনির আবির্ভাব। বেনিটো মুসোলিনি, তিনি ছিলেন ইটালির প্রধানমন্ত্রী ওই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগ মুহূর্তে। তিনি 1922 সালে ইটালির ক্ষমতা গ্রহণ করেন এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেন। ফ্যাসিবাদকে আমরা এখন গালি হিসেবে ব্যবহার করি। ফ্যাসিবাদ হচ্ছে মূলত স্বৈর শাসনের একটি প্রক্রিয়া, যে আমি আই এম দ্য কিং, আমার কথাই শেষ কথা। স্বৈরাচার যাকে বলে, বুঝেন তো? স্বৈরাচারী মানে এক ব্যক্তির শাসন, এক ব্যক্তির সিদ্ধান্ত, এটাকে স্বৈরাচারী শাসন বলা হয় সংক্ষেপে। তো এই ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা ছিলেন বেনিটো মুসোলিনি। তিনি 1922 সালে ইটালির ক্ষমতায় আসেন। ইটালি কিন্তু মিত্রপক্ষে ছিল, কিন্তু ভাগের সময় ভাগটা বেশি পায় নাই। জার্মানির কাছ থেকে যে ক্ষতিপূরণ নেওয়া হচ্ছিল তার অধিকাংশই ওই 4 শক্তিশালী দেশ নিয়ে যাচ্ছিল। এবার মুসোলিনি তার সাথে তিনি একটি বাহিনী গঠন করেছিলেন তার মানে রাষ্ট্র শক্তিকে টিকিয়ে রাখার জন্য, যার নাম ব্ল্যাক শার্ট। তিনি প্রথমে জনমাধ্যম শাসক থাকলেও একসময় তিনি হিটলারের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। হিটলার নাম তো শুনেছেন, তাই না? হিটলারের কথা এবার আসবে। তো হিটলার ছিলেন জার্মানির চ্যান্সেলর। একই সমসাময়িক সময় সিমultaneously তারা দুই আলাদা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। এবার
মুসোলিনি 22 সালে ক্ষমতায় আসলেন, এসে ফ্যাসিবাদ নামক একটি মতবাদ প্রতিষ্ঠা করলেন, ফ্যাসিস্ট পার্টি গঠন করলেন। প্রথমেই তিনি ভালো শাসক ছিলেন, পরে তিনি হিটলারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করলেন, বন্ধুত্ব স্থাপন করলেন এবং নিজেকে স্বৈরাচারী হিসেবে প্রতিষ্ঠিত করলেন। তার ব্ল্যাক শার্ট বাহিনী জনগণের উপরে নির্বিচারে নির্যাতন করত। তিনি একটা মন্তব্য করেছিলেন, এককালীন শান্তি সম্ভব নয়, সঙ্গত নয়। মানে মানুষ খালি সুখেই থাকবে, জীবনে দুঃখ আসবেই না, এটা অসম্ভব, এটা উচিত না। এটা হচ্ছে মূল কথা। এবার মুসোলিনির এই যে উত্থান, মুসোলিনির এই যে শক্তি অর্জন, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি প্রেক্ষাপট বা কারণ। এরপরে ফাইনালি যে কারণটা, সেটা হচ্ছে হিটলারের উত্থান। হিটলার সম্পর্কে একটা ফুল ক্লাস নিয়েও শেষ করা যাবে না যদি ডিটেইল বলি, কিন্তু এত ডিটেইল আপনার পরীক্ষার জন্য দরকার নাই। কারো যদি হিটলার সম্পর্কে ডিটেইল জানার দরকার থাকে, বহু বই আছে হিটলার সম্পর্কে পড়ার, বহু ওয়েবসাইট আছে, সেখান থেকে পড়ে নেবেন। হিটলার সম্পর্কে অনেকেই হয়তো বেশ কিছু তথ্য জানেন, তবে ডিটেইল জানতে চাইলে এই বইগুলো পড়বেন। তো হিটলার 1889 সালে লেখাগুলো থাক, পরে পড়ে নিন। আমি একটু এমনি মুখে মুখে হিটলারের সামারিটা বলি। হিটলারের জন্ম অস্ট্রো হাঙ্গেরিতে। ওই যে অস্ট্রো হাঙ্গেরি আমরা দেখলাম, জার্মানির সব বন্ধু রাষ্ট্র ছিল। হিটলারের জন্ম কিন্তু মূল জার্মানিতে নয়, কিন্তু নিজেকে তিনি জার্মান বলে দাবি করতেন, এলিট বলে দাবি করতেন। প্রথম বিশ্বযুদ্ধে হিটলার একজন সৈনিক হিসেবে অংশগ্রহণ করেছিলেন। 1922 সালে তার জন্ম। 1889 সালের 20 এপ্রিল তার জন্ম। জন্মের পর তার পরিবারে দারিদ্র ছিল। তার বাবা খুব ছোট একটা চাকরি করতেন, তার অনেক ভাই বোন ছিল। দারিদ্রের কারণে, দরিদ্রতার কারণে, অভাব অনটনের কারণে তিনি ভালো স্কুলে ভর্তি হতে পারেন নাই, পড়াশোনা কন্টিনিউ করতে পারেন নাই। তার আর্ট শেখার খুব আগ্রহ ছিল, তিনি আঁকতে খুব ভালোবাসতেন। আর্ট স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি টাকার অভাবে কন্টিনিউ করতে পারেন নাই। তার প্রাথমিক লাইফটা খুবই কষ্টের, খুবই স্ট্রাগলের ছিল। এই স্ট্রাগল করতে করতেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। তিনি জার্মানির পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করলেন। এক পর্যায়ে তিনি শত্রুর বোমার আঘাতে আহত হলেন এবং হাসপাতালে ভর্তি হলেন। যখন তিনি হাসপাতালের বেডে ছিলেন, তখন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। যখন তার জ্ঞান ফিরল একটা সময়, তখন তিনি জানতে পারলেন যে যুদ্ধে জার্মানি পরাজিত হয়েছে, আর ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ওরা জার্মানির বিভিন্ন অংশ দখল করে ফেলেছে এবং জার্মানিকে এরকম অপমানজনক একটি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে। তিনি খুবই মর্মাহত হলেন। এরপরে তিনি মনে মনে সংকল্প করলেন, এর আমি প্রতিশোধ নিবই। কে? হিটলার। কি সংকল্প করলেন? এই যে বিশ্বযুদ্ধে হার, এর প্রতিশোধ আমি নেবই। এই লক্ষ্যে তিনি আগাতে শুরু করলেন। একজন দরিদ্র পরিবারের সন্তান, একজন যুবক, যার হাতে কোনো টাকা পয়সা নাই, শুধু সংকল্প আছে আর ইচ্ছা আছে যে এই যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ আমি নিব। তিনি যেটা ফাইন্ড আউট করলেন যে এই যুদ্ধে আমরা কেন হেরে গেলাম, তিনি যে কারণগুলো ফাইন্ড আউট করলেন, তার মধ্যে অন্যতম একটি কারণ আবিষ্কার করলেন, ইহুদিদের বিশ্বাসঘাতকতা। ওই সময় জার্মানিতেও প্রচুর ইহুদি বসবাস করত, কিন্তু ইহুদিরা এই জার্মানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ব্রিটেনের সঙ্গে হাত মিলিয়ে অ্যাসিটন আবিষ্কার করে, ব্রিটেনকে সাহায্য করে। সো খুব দ্রুত ব্রিটেনের যুদ্ধে জয়লাভ করে। তার মানে হিটলার ফাইন্ড আউট করলেন যতগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম বড় কারণ হচ্ছে এই ইহুদিদের বিশ্বাসঘাতকতা, এদেরও আমি প্রতিশোধ নিব। এরপরে তিনি সে লক্ষ্যে আগাচ্ছিলেন। 1920 সালের দিকের ঘটনা। 1920 সালে তিনি একটি দল গঠন করলেন। দল আগেই গঠন করেননি, তার আগে ছোট একটু ব্যাকগ্রাউন্ড আছে। ধরেন ওই সময়ে জার্মানিতে রাজনৈতিক অস্থিরতা চলছে, সরকারের বিপক্ষে বিরোধী দলরা অনেক আন্দোলন সংগ্রাম করছে, স্লোগান দিচ্ছে, সভা সমাবেশ করছে। এবার হিটলার ওই সমাবেশে, এমন একটি সমাবেশের আয়োজন করেছিল বিরোধী দল। তো ওই সমাবেশে হিটলার, মানে বাংলাদেশেও হয় না, যখন ধরেন প্রধানমন্ত্রী এক জায়গায় গিয়ে বক্তব্য দিবেন, ঢাকায়, চট্টগ্রামে, রাজশাহীতে গিয়ে বক্তব্য দিবেন কোন একটা মাঠে, তো প্রধানমন্ত্রী বা মূল বক্তা বা প্রধান অতিথি আসার আগে এলাকার কিছু হোমরা চোমরা মাইক কাঁপায়, মাঠ গরম করে বক্তব্য দেয়, এরকম হয় না? আমাদের দেশে এখনো হয়, সারা বিশ্বেই হয়। তো যখন হোমরা চোমরারা বক্তব্য দিচ্ছিল, তখন হিটলার ওখানে গিয়ে বললেন যে, ব্রো আমাকে একটু দাও, আমি কিছু কথা বলতে চাই। হিটলারকে কেউ তো চিনে না, আমি জাস্ট গল্পের ছলে কথাগুলো বলছি মনে রাখার সুবিধার্থে। তো হিটলার বলল, ব্রো
আমাকে এই মাইকটা দাও, আমি একটু কথা বলি। মানে আমি এই দলই সাপোর্ট করি, আমি এই দল সম্পর্কে একটু কথা বলি। এরপরে হিটলার বক্তব্য দিতে উঠে এমন অগ্নিঝরা বক্তব্য দেন, তিনি তার মোটো, তিনি তার এইমস ঘোষণা করেন, তিনি কি চান, তিনি জার্মানিকে নিয়ে কি ভাবেন, কিভাবে প্রতিশোধ নেওয়া যেতে পারে, কারা বিশ্বাসঘাতকতা করেছে, ইচ অ্যান্ড এভরিথিং এত সুন্দর করে, এত প্রাঞ্জল ভাষায়, অগ্নিঝরা ভাষায় তিনি বক্তব্য দেন যে ওই মানে সভার মূল যারা বক্তা ছিল তারাই আর বক্তব্য দিতে চান্স পায়নি। মানুষ হিটলারকে নিয়ে উন্মাদনা শুরু করে। হিটলার দল গঠন করে ফেলেন, ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, সংক্ষেপে যাকে নাজি বা নাৎসি পার্টি বলা হয়। 1920 সালে তিনি দল গঠন করলেন এবং দ্রুত তার দল এত বড় হয়ে গেল যে 1933 সালে যখন চ্যান্সেলর নির্বাচন হলো, তখন এই হিটলার জার্মানির 1933 সালে চ্যান্সেলর নির্বাচিত হলেন, মানে জার্মানির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তিনি তার আগে, চ্যান্সেলর নির্বাচিত হওয়ার আগে জেলে গিয়েছিলেন, তাকে বন্দী করা হয়েছিল সরকার বিরোধী কথা বলার জন্য, এবং জেলে বসে তিনি একটি বই লিখলেন যার নাম হচ্ছে মাইন ক্যাম্প, বা আমার কি বাংলা কি এর নাম হচ্ছে, এর বাংলা হচ্ছে যে আমার স্ট্রাগল বা এই টাইপের কিছু একটা বাংলা হয়, মাইন ক্যাম্প। তো এই বইয়ের মাধ্যমে তিনি তার মোটো, তিনি তার এইমস, এগুলো তিনি ডিসক্রাইব করলেন। জার্মানরা গণহারে এই বই কিনে পড়লো এবং হিটলারকে সমর্থন করলো, এবং 1933 সালে তিনি কি হলেন, জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হলেন। এরপরে তিনি ওই যে ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে যে ক্ষতিপূরণ দিতে হতো ওইটা বন্ধ করে দিলেন, অফ করে দিলেন, 1 পয়সাও আর ক্ষতিপূরণ কাউরে দিব না। এই কথা বলার পরে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা বলল যে বেটা এত বড় সাহস, আমাদেরকে ক্ষতিপূরণ দিবি না বলছিস, তিনি বন্ধ করে দিলেন। তারপরে তিনি বুঝতে পারলেন যে তাদের সঙ্গে আমাকে আবার যুদ্ধ করতে হবে, কিন্তু তিনি দ্রুত সামরিক সক্ষমতা অর্জন করলেন এবং মানে সর্বশেষে তিনি পোল্যান্ড আক্রমণ করে বসলেন 1939 সালে। এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবার সূত্রপাত হলো। আশা করি ঘটনাগুলো বুঝতে পারছেন। এবার যুদ্ধে কে কোন পক্ষে ছিল আরেকটু দেখি। এই পাশে এবার ছিল জার্মানি, ইটালি, জাপান, হাঙ্গেরি। দেখেন এই ইটালি এবং জাপান প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু এই গ্রুপের ছিল, কিন্তু ওই যে ভাগ বাটোয়ারায় প্রবলেম, এই জন্য রাগ করে তারা এই পক্ষ নিয়েছে। আর এই পক্ষে ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এবং চীন ও পোল্যান্ড। এই হচ্ছে যুদ্ধের দুটি পক্ষ। এরপরে হচ্ছে কোন দেশের কে রাষ্ট্রপ্রধান ছিলেন, একটু মুখস্থ করে নিতে হবে, প্রত্যেকটাই যে কয়টা আছে সবগুলো এখানে পড়তে হবে, ঠিক আছে? কে কোন দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাষ্ট্রনায়ক ছিলেন। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ, মানে মূল ঘটনা কি কি হয়েছিল সেটা একটু জানার দরকার। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে এই যুদ্ধ শুরু হয়েছিল, এবং জার্মানি প্রথম দিকে খুব ভালো যুদ্ধ করছিল। তারা যে পলিসি যুদ্ধে ইউজ করছিল তার নাম হচ্ছে জার্মান ভাষায় ব্লিটজক্রিগ, যার বাংলা হচ্ছে বিদ্যুৎ গতিতে যুদ্ধ করা। আচ্ছা, 1940 সালের 10 জুন, 1940 সালের 10 জুন কি হয়েছিল? এক অক্ষশক্তি ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকার মিশর আক্রমণ করে, মানে জার্মানের ওই পক্ষ মিশর আক্রমণ করেছিল। মিশর ছিল ব্রিটেনের অধীনে, ওই যে ওসমানী ওদের কাছ থেকে কেড়ে নিল মিশর, ব্রিটেনের অধীনে ছিল। এরপরে এই অভিযানে জার্মান ও ইটালির সৈন্যদের নেতৃত্ব দেন জার্মান ফিল্ড মার্শাল রোমেল। এই যে যুদ্ধ হচ্ছে মিশরে আলামিনের যুদ্ধ বলা হয় এই মিশরের যুদ্ধটাকে। তো আলামিনের যুদ্ধে ফিল্ড মার্শাল রোমেল তিনি এত ভালো যুদ্ধ করেছিলেন যার কারণে তাকে ডেজার্ট ফক্স উপাধি দেওয়া হয়েছিল। পরীক্ষা আসবে ডেজার্ট ফক্স কাকে বলা হয়? আনসার হচ্ছে ফিল্ড মার্শাল রোমেল, তিনি জার্মানির ফিল্ড মার্শাল ছিলেন। 1941 সালের 7 ডিসেম্বর জাপান একটি ভুল করে বসে। আমেরিকা তখনও সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেকে জড়ায়নি, কিন্তু সে নানাভাবে হেল্প করছিল, পরোক্ষভাবে এই ব্রিটেন ফ্রান্সের এই জোটকে হেল্প করছিল। এবার জাপান তার উপরে ক্ষিপ্ত হয়ে, বিরক্ত হয়ে আমেরিকার অধিকৃত একটি দ্বীপ পার্ল হারবার আক্রমণ করে 1941 সালের 7 ডিসেম্বর। এটা পরীক্ষা আসবে যে জাপান পার্ল হারবার কবে আক্রমণ করে? 41-এর 7 ডিসেম্বর। এই পার্ল হারবার আক্রমণ করলে আমেরিকা সরাসরি এই যুদ্ধে মিত্রবাহিনীর পক্ষে যোগ দেয়।
এরপরে 1944 সালের 6 জুন ইউরোপের মূল ভূখণ্ডে জার্মানির হাত হতে মুক্ত করার জন্য মিত্রবাহিনী বিপুল সংখ্যক সৈন্য ফ্রান্সের নরম্যান্ডিতে অবতরণ করে। এই ডেকে বলা হয় ডি ডে। পরীক্ষা আসবে ডি ডে হিসেবে কবে পালন করা হয়? 6 জুন 1944। 1945 সালে কয়েকটি ঘটনা দেখবো আমরা। 8 মে জার্মানি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এই দিনটিকে ইতিহাসে ভিই ডে মানে ভিক্টরি ইন ইউরোপ ডে হিসেবে পালন করা হয়। 6 আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমায় বোমা নিক্ষেপ করে, যার নাম ছিল লিটল বয়। 9 আগস্ট আমেরিকা জাপানের নাগাসাকিতে বোমা নিক্ষেপ করে, যার নাম হচ্ছে ফ্যাটম্যান। এবং শেষে 2 সেপ্টেম্বর জাপান এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করার মাধ্যমে এই যুদ্ধ সমাপ্তি ঘটে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিছু প্রভাব বা ফলাফল দেখব, যেভাবে আমরা প্রথম বিশ্বযুদ্ধে দেখেছিলাম। প্রভাব এক হচ্ছে হলোকাস্ট। ওই যে বললাম যা যা কি বলে যে হিটলার ইহুদিদের বিশ্বাসঘাতক বলে মনে করেছিলেন, তিনি তাদের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। এই জন্য তিনি গ্যাস চেম্বার তৈরি করে প্রায় 60 লক্ষের মতো ইহুদি হত্যা করেন। এটাকে হলোকাস্ট বলা হয়। নুরেমবার্গ আদালত এর মাধ্যমে জার্মানিকে আবারও যুদ্ধ অপরাধী সাব্যস্ত করা হয় এবং আমেরিকা, যুক্তরাজ্য আর রাশিয়া তার বিচার করে। টোকিও ট্রায়াল জাপানকে যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করা হয় এবং টোকিও ট্রায়ালের মাধ্যমে তার বিচার করা হয়। এই টোকিও ট্রায়ালের একজন বাঙালি বিচারক ছিলেন, যার নাম হচ্ছে রাধা বিনোদ পাল। আচ্ছা, এরপরে দেশ ভাগাভাগি হয়। মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে যেমন জয়ী শক্তি পরাজিতদের বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও ঠিক একই ঘটনা ঘটে। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এরা পরাজিত জাপান, জার্মানি এবং বিশ্বের আরো অন্যান্য যে অধিকৃত দেশ ছিল তাদের সেগুলো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। এর মধ্যে জার্মানিকেই 2 ভাগে ভাগ করে দেয়। জার্মানিকে পূর্ব এবং পশ্চিম 2 ভাগে ভাগ করে দেয় এবং পূর্ব জার্মানি রাশিয়ার দখলে যায় আর পশ্চিম জার্মানি আমেরিকার দখলে চলে যায়। এই 2 জার্মানিকে পৃথক করে তারা একটা সময় 1961 সালে বার্লিন প্রাচীর তৈরি করে, যেটা একটু পরে দেখবো আমরা। এই যে বার্লিন প্রাচীর এখনই আছে। 1961 সালে জার্মানির বার্লিন শহরের মধ্যে দিয়ে, রাজধানী বার্লিনের মধ্যে দিয়ে 156 কিলোমিটার কনক্রিটের দেয়াল তৈরি করা হয়। এই দেয়াল ভেঙে ফেলা হয় 1989 সালের 9 নভেম্বর আর 2 জার্মানি একত্রিত হয়ে যায় আবার 1990 সালের 3 অক্টোবর। পরীক্ষায় আসবে বার্লিন প্রাচীর কখন নির্মাণ করা হয়, এর দৈর্ঘ্য কত সালে বার্লিন প্রাচীর কখন ভেঙে ফেলা হয়, আবার 2 জার্মানি একত্রিত হয় কখন বা কত সালে, এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। তো এটি মূলত বার্লিন প্রাচীর, এটি অনেকদিন পরের ঘটনা। দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 45 সালে। 45 সালেই 2 জার্মানিকে ভাগ করে নেওয়া হয়, কিন্তু বার্লিন প্রাচীর হয়েছিল 1961 সালে, মানে বেশ পরের ঘটনা। এটি মূলত স্নায়ু যুদ্ধের প্রভাব। স্নায়ু যুদ্ধকে একটু পরে আমি পড়াবো, মনে রেখেন এই জায়গাটা। কোরিয়াকে 2 ভাগ করা হয়, উত্তর এবং দক্ষিণ নামে 2 কোরিয়াকে ভাগ করা হয় এবং 2 কোরিয়ার মধ্যে একসময় যুদ্ধ হয়। ভিয়েতনামকে, কোরিয়াকে আর জার্মানিকে বিভক্ত করে নিজেদের মধ্যে তারা ভাগ করে নেয়। একটু ডিটেইল পড়ে নেবেন এখান থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে জড়িত বিভিন্ন স্ট্যাচু এবং মনুমেন্ট। এখানে কয়েকটি স্ট্যাচু এবং মনুমেন্টের নাম আছে, এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট এই জিনিসগুলো পড়ে নেবেন। কোন স্ট্যাচুটা কোথায় অবস্থিত এটা জাস্ট লোকেশন জানতে হবে, তাহলেই হবে। এরপর আমরা বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধ নিয়ে একটু কথা বলবো এবং সংক্ষেপে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা তাহলে দুটি বিশ্বযুদ্ধ শেষ করলাম। অন্যান্য যুদ্ধের মধ্যে আমরা প্রথমে স্নায়ুযুদ্ধ বলবো। স্নায়ুযুদ্ধ আগেই বলেছি যে স্নায়ুযুদ্ধ কি একটু পরে বলবো। স্নায়ুযুদ্ধ হচ্ছে, ভালো করে বুঝি, লেখাগুলো পিছনে থাক। প্রথম বিশ্বযুদ্ধে যদিও আমেরিকা এবং রাশিয়া দুজন একই সাথে মানে একই পক্ষে যুদ্ধ করেছে, কিন্তু আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটি আদর্শিক দ্বন্দ্ব ছিল আরো আগে থেকেই। আমেরিকা ছিল গণতন্ত্রপন্থী, এখনো আছে। আমেরিকা নিজেকে গণতন্ত্রের রক্ষাকর্তা মনে করে। আর রাশিয়া নতুন একটি শাসন ব্যবস্থা নিয়ে আসে, যার নাম হচ্ছে সমাজতন্ত্র বা সাম্যবাদ।
তো রাশিয়া চায় সারা বিশ্বে সাম্যবাদ ছড়িয়ে দিতে, আর আমেরিকা চায় সারা বিশ্বে গণতন্ত্র ছড়িয়ে দিতে। এই কথাগুলো আগের বিভিন্ন ক্লাসেও বলেছি, জাতিসংঘের ক্লাসে বলেছি, তো ন্যাটোর ক্লাসে বলেছি। তো আমেরিকা চাইতো সব দেশ তার দিকে যোগ দিক, আর রাশিয়া চাইতো সব দেশ তার দিকে যোগ দিক। এরা দুইজন সরাসরি একে অপরকে আক্রমণ করেনি, কিন্তু মানসিক যে চাপ, একে অপরের বিরুদ্ধে মানসিক যে প্রতিদ্বন্দ্বিতা, এটাকে বলা হচ্ছে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার, ঠিক আছে, বা শীতল যুদ্ধ। এটি প্রথমে জর্জ ওরওয়েল এই যুদ্ধটির নামকরণ করেন। তো এই স্নায়ুযুদ্ধ দীর্ঘদিন ধরে 1947 সাল থেকে শুরু করে নিয়ে 1991 সাল পর্যন্ত চলেছিল। এই স্নায়ুযুদ্ধে গোটা বিশ্ব মূলত দুটি ভাগে, একটি আমেরিকান ব্লক, একটি রাশিয়ান ব্লকে বিভক্ত হয়ে পড়ে। আর নিরপেক্ষ যারা থাকতে চায় তারা আবার গঠন করেছিল ন্যাম, যেটি আমি ন্যামের ক্লাসে বলেছি আপনাকে। এবার স্নায়ুযুদ্ধের সংগঠন প্রতিষ্ঠা। স্নায়ুযুদ্ধ যখন একে অপরের বিরুদ্ধে হচ্ছিল, তখন আমেরিকা কিছু অর্গানাইজেশন, সামরিক সংগঠন তৈরি করেছিল, আবার এর প্রতি উত্তরে রাশিয়াও কিছু সামরিক সংগঠন তৈরি করেছিল। এখানে সেটাই দেখেন, ন্যাটো তৈরি করেছিল, আগেই বলেছি ক্লাসে যে ন্যাটো তৈরি হয়েছিল রাশিয়ার সমাজতন্ত্রে ঠেকানোর জন্য আমেরিকার ইউরোপীয় বন্ধুদের নিয়ে। তারপরে বেনেলাক্স তৈরি করেছিল বেলজিয়াম, নেদারল্যান্ড অ্যান্ড লুক্সেমবার্গকে নিয়ে। আনজুস অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেট, এই তিনটা রাষ্ট্র মিলে রাশিয়াকে ঠেকানোর জন্য এই সামরিক শক্তিগুলো তৈরি হয়েছিল। সিয়াটো সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি, দক্ষিণ পূর্ব এশিয়া আসিয়ান রাষ্ট্রভুক্তগুলো দেশগুলো নিয়ে আমেরিকা তৈরি করেছিল সিয়াটো, যেন ইউরোপে, এশিয়ায়, দক্ষিণ এশিয়ায়, তারপরে কোথাও এই রাশিয়া তার সাম্যবাদ প্রচার করতে না পারে। এদের প্রেক্ষিতে এদের প্রতিপক্ষ হিসেবে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া কমেকন তৈরি করে এবং ওয়ারশো প্যাক্ট তৈরি করে। দেখেন প্রত্যেকটাই শেষ হয় 1991 সালে। কেন? কারণ 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল, সেটা একটু পরে বলছি। এবার স্নায়ুযুদ্ধ প্রভাবিত কিছু সংঘাত নিয়ে কথা বলি। দেখেন স্নায়ুযুদ্ধের প্রভাবে আমেরিকা এবং রাশিয়া সরাসরি তারা যুদ্ধে জড়ায়নি, কিন্তু তারা পরোক্ষভাবে অন্য দেশের মাধ্যমে যুদ্ধ করেছে। যেমন কোরিয়ান যুদ্ধ 1950 থেকে 1953 সালে, আমরা যা একটু আগে জেনেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং রাশিয়া বিশেষ করে নিজেদের মধ্যে এই জাপানের অধিকৃত, জার্মানির অধিকৃত জায়গাগুলো ভাগ করে নেয়। জার্মানকেও দুই ভাগে ভাগ করে নিজেদের মধ্যে বন্টন করে নেয়, কোরিয়াকে, ভিয়েতনামকে এভাবে ভাগ করে নেয়। তো কোরিয়া ওই যে ভাগ হলো, কোরিয়ার একটা অংশে রাশিয়ার প্রভাব প্রতিষ্ঠিত হয়েছিল, আর একটা অংশে আমেরিকার প্রভাব প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রভাবের ফলে 1950 থেকে 1953 সাল পর্যন্ত দুই কোরিয়া যুদ্ধে লিপ্ত হয়েছিল, এবং এটি স্নায়ুযুদ্ধের প্রভাবে মূলত যুদ্ধ সংঘটিত হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধ ঠিক একই কারণে, একইভাবে 1950 থেকে 55 থেকে 76 সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল। কিন্তু 1976 সালে দুই ভিয়েতনাম এক জায়গায় মিলিত হলেও এই দুই কোরিয়া কিন্তু আর এখন পর্যন্ত এক জায়গায় হয়নি। জার্মানির বিভক্তি ও বার্লিন প্রাচীর, একটু আগেই বলেছি, বার্লিন প্রাচীর মূলত এই স্নায়ুযুদ্ধের প্রভাবে হয় 1961 সালে। রাশিয়ান ব্লক এত ভয় পাচ্ছিল গণতন্ত্রের বিস্তারকে যে তারা গণতন্ত্র যেন এই পাশে না আসতে পারে পূর্ব জার্মানিতে, এই জন্য 156 কিলোমিটার দীর্ঘ দেয়াল তৈরি করে দিয়েছিল। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট হয় 1962 সালে। উত্তর আমেরিকা মহাদেশে একমাত্র সমাজতান্ত্রিক দেশ হচ্ছে কিউবা, যেটা আমেরিকার নাকের ডগায় ক্যারিবিয়ান সাগরে অবস্থিত, মেক্সিকান সাগরে। এই কিউবাতে রাশিয়ার যে পছন্দের শাসন ব্যবস্থা, সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিউবার রাষ্ট্রপ্রধান ফিদেল ক্যাস্ট্রো, তিনি আমেরিকার নাকের ডগায় বসে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করছিলেন। এবার আমেরিকা চাচ্ছিল যে এইখানে তাদেরকে মানে অ্যাটাক করতে। তো যখন আমেরিকা জাহাজ মোতায়েন করেছিল, তখন রাশিয়াও যুদ্ধ জাহাজ মোতায়েন করেছিল কিউবাতে। এই দুইটি শক্তি মুখোমুখি অবস্থান নিয়েছিল এবং একে অপরের সাথে যুদ্ধের একটি আবহ তৈরি হয়েছিল। এটাকে বলা হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত। যেদিন আমি আফগানিস্তান পড়িয়েছি সেদিন এই বিষয়ে কথা বলেছি যে আফগানিস্তানে আমেরিকার একসময় প্রভাব ছিল, সেটিকে মানে দূর করে, আমেরিকা মানে ব্রিটেনের প্রভাব ছিল, সেটিকে দূর করে নিজেদের প্রভাব প্রতিষ্ঠিত করতে রাশিয়া তাদের সৈন্য মোতায়েন করেছিল
সালে এবং 1989 সালে তা প্রত্যাহার করেছিল। যেহেতু ওই ক্লাসে বিস্তারিত বলেছি তাই আজকে আর বিস্তারিত বলছি না। তো এই যুদ্ধগুলো হয়েছিল মূলত স্নায়ুযুদ্ধের প্রভাবেই। আচ্ছা, স্নায়ুযুদ্ধের প্রশমন, কিভাবে স্নায়ুযুদ্ধ শেষ দিকে গেল দেখেন। ভেলভেট রেভলিউশন হলো চেকোস্লোভাকিয়ায়। ভেলভেট রেভলিউশন হচ্ছে চেকোস্লোভাকিয়ার শান্তিপূর্ণ সমাজতন্ত্র বিরোধী আন্দোলন। এর মাধ্যমে চেকোস্লোভাকিয়ায় সমাজতন্ত্রের অবসান ঘটে এবং গণতন্ত্রের জয় হয়, কিছুটা রাশিয়া দুর্বল হয়ে পড়ে। তারপরে তাদের মধ্যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে কয়েকটি চুক্তি হয়, যেমন সল্ট 1, সল্ট 2, আউটার স্পেস ট্রিটি। এই কয়েকটা চুক্তির মাধ্যমে নিজেরা নিজেদের সংযমের পরিচয় দেয় এবং ফাইনালি 1991 সালে গ্লাসnost পেরিস্ট্রাইকা, এটি বলেছি আমি রাশিয়া পড়ানোর দিনে, মিখাইল গার্বাচেভ, রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট, সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট তাকে বলা হয় মিখাইল গার্বাচেভ। তিনি গ্লাসnost পেরিস্ট্রাইকার নীতি আনলেন, বিদ্রোহীদের সঙ্গে আলাপ আলোচনা করলেন এবং এর মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল 1991 সালে এবং 15টি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো। তো যখন সোভিয়েত ইউনিয়ন নিজেই ভেঙে গেল, সে আর আমেরিকার সঙ্গে এই যুদ্ধ, মানসিক দ্বন্দ্ব চালু রাখলো না এবং 91 সালে ধরা হয় যে স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি স্নায়ুযুদ্ধ এখনো বিদ্যমান। এখনো আমেরিকা যদি কোথাও যুদ্ধ করতে চায়, রাশিয়া সেখানে গিয়ে ঠেকায়, আবার রাশিয়া কোথাও যুদ্ধ করতে গেলে আমেরিকা বিপক্ষে অবস্থান নেয়। এই মুহূর্তে স্নায়ুযুদ্ধ চলছে, একদিকে আমেরিকার সাথে রাশিয়ার, একদিকে চীনের সাথে রাশিয়ার, এগুলো সবই কিন্তু স্নায়ুযুদ্ধই আসলে। তো গেল স্নায়ুযুদ্ধ। এবার আমরা পৃথিবীর অন্যান্য কয়েকটি যুদ্ধ একেবারে সংক্ষিপ্ত সময়ে দেখব। যেমন একটি হচ্ছে শতবর্ষব্যাপী যুদ্ধ। হ্যাঁ, 100 বছর ধরে চলা যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সিংহাসন নিজের বলে দাবি করলে। মানে দেখেন কেমন একটা অরাজকতা। ইংল্যান্ডের তিনি রাজা, তিনি বলছেন যে আমি ফ্রান্সেরও রাজা, তাহলে ঝামেলা হবে না? এই জন্য ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ বেঁধে যায় এবং 1338 থেকে 1453 সাল পর্যন্ত তাদের মধ্যে যুদ্ধ চলে। এই যুদ্ধে শেষ পর্যন্ত ফ্রান্সই জয়লাভ করে। এটাকে বলা হচ্ছে শতবর্ষব্যাপী যুদ্ধ। পরীক্ষা প্রশ্ন হবে শতবর্ষব্যাপী যুদ্ধ কার কার মধ্যে হয়, কখন হয়, যুদ্ধে কে জয়লাভ করে। ট্রাফালগারের যুদ্ধ। ট্রাফালগার স্পেনের একটি জায়গা। এই ট্রাফালগারে আমেরিকা, কি বলে যে ব্রিটেন এবং ফ্রান্স, এটাও হয়েছিল তাদের মধ্যে, এটাও হয়েছিল তাদের মধ্যে। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট, তার সঙ্গে ব্রিটিশ বাহিনীর যুদ্ধ হলো এবং যুদ্ধে এই যুদ্ধকে বলা হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ। ট্রাফালগার স্কয়ার লন্ডনে অবস্থিত, এতটুকু পড়লেই চলবে। এরপরের যুদ্ধটা হচ্ছে ওয়াটারলু যুদ্ধ, খুব বিখ্যাত যুদ্ধ, আবারও ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে। ব্রিটেনের সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট, কি বলে তার নাম, নেপোলিয়ান বোনাপার্টের মধ্যে এই যুদ্ধটি হলো 1815 সালে। এই যুদ্ধে নেপোলিয়ান বোনাপার্ট পরাজিত হলেন, তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হলো এবং 1821 সালে তিনি সেখানেই মারা গেলেন। পরের যুদ্ধটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ। এই যুদ্ধটি হয়েছিল রাশিয়া এবং তুরস্কের বা ওসমানীয় সাম্রাজ্যের মধ্যে। রাশিয়া ক্রিমিয়ার, তখন ওই ক্রিমিয়া, এই অঞ্চলটি, ক্রিমিয়া একটা জায়গার নাম, এটি ওসমানীয়দের অধীনে ছিল এবং এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী বেশি ছিল। তো খ্রিস্টানদের উপর নির্যাতন করা হচ্ছে এই বলে রাশিয়া ক্রিমিয়া আক্রমণ করেছিল, ফলে রাশিয়া এবং ওসমানীয় সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। এই যুদ্ধের আহতদের সেবা করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামক একজন নার্স। এই জন্যে তাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। লেডি উইথ দ্য ল্যাম্প কেন তাকে বলা হয়, এটি আমি অন্য একটি ক্লাসে আলোচনা করেছি, প্রিভিয়াস ক্লাসে। আচ্ছা, প্রথম আফিম যুদ্ধ এবং দ্বিতীয় আফিম যুদ্ধ, এগুলো নিয়েও আমি চীন যেদিন পড়িয়েছি সেদিন আলোচনা করেছি। আরেকবার বলি, আফিম নিয়ে যুদ্ধ করেছিল ব্রিটেন এবং চীন 1839 সাল থেকে 1849 সাল পর্যন্ত। আফিম বাণিজ্যকে কেন্দ্র করে চীন এবং ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে ব্রিটেন জয়লাভ করে এবং চীন ব্রিটেনের সকল শর্ত মানতে রাজি হয়। 1856 সালে চীন ব্রিটেনের একটি জাহাজ আটক করলে আবারও আফিম বাণিজ্যকে নিয়েই দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধেও চীন পরাজিত হয় এবং ব্রিটেনের শর্ত আবারও মেনে নেয়। এই হচ্ছে দুটি আফিম যুদ্ধ। ইরাক ইরান যুদ্ধ। ইরাক
একটা সময়, তার সালটা ছিল 1980 সাল। 1980 সালে প্রেক্ষাপটটা ছিল শিয়া কুর্দি সমস্যা এবং সীমান্ত বিরোধ আর তেল সম্পদের উপরে প্রভাব বিস্তার। এই কারণগুলোর প্রেক্ষিতে ইরান আক্রমণ করে 1980 সালে এবং এই আক্রমণের ফলে ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধটি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স এ চুক্তির মাধ্যমে এই যুদ্ধটি সমাপ্তি হয়। যুদ্ধের পরে এই শতইল আরব নামে যে জলাধার আছে এইটার দখল পায় ইরাক। সর্বশেষ যুদ্ধ আজকের ক্লাসের উপসাগরীয় যুদ্ধ, এটি নিয়ে আমি যেদিন ইরাক পড়িয়েছিলাম সেদিন কথা বলেছিলাম। তখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, আমেরিকার সঙ্গে তার বিস্তর বন্ধুত্ব। এবার সাদ্দাম হোসেন আমেরিকাকে বলল যে ভাই, এই যে কুয়েত আছে, কুয়েতের তো অনেক তেল ব্যাটার তেমন সামরিক শক্তি নাই, তো আমি কুয়েত দখল করে নিব নাকি? তো আমেরিকা বলে হ্যাঁ সমস্যা নাই, তুমি চাইলে নিতেই পারো দখল করে। তো এই কথা বলার পরে সাদ্দাম হোসেন বলা নেই কওয়া নেই, হুট করে কুয়েত আক্রমণ করে বসলেন। এবার যখন কুয়েত আক্রমণ করে কুয়েত দখল করার প্রচেষ্টা চলছে, তখন আমেরিকা সবাইকে বলে যে দেখছো, সবাই মানে অন্যদের দেখে বলে যে এই সাদ্দাম হোসেন কি একটা বদমাইশ লোক, মানে ভালো থাকতে সুখে থাকতে ভূতে গেলায় আন্দাজে মানে কারণ ছাড়াই সে কুয়েত আক্রমণ করেছে, এটা মোটেও উচিত হয় নাই। তোমরা চাইলে মানে আমাদের উচিত এই সাদ্দাম হোসেন এবং ইরাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এবং তিনি মানে আমেরিকা বিশ্বকে আহ্বান জানায় এবং বিশ্বের অধিকাংশ দেশ তাকে সাপোর্ট করে, ব্রিটেন, ফ্রান্স, ইভেন বাংলাদেশও এই যুদ্ধে অংশ নেয়। তো আমেরিকা বলল যে আমি তো যুদ্ধ করব, তো মিডল ইস্টে তো আমার কোনো ক্যাম্প নাই, আমার তো কোনো সামরিক ঘাঁটি নাই, কিভাবে কি করব? তো মিডল ইস্টের কিছু দেশ যেমন বাহরাইন, যেমন কাতার, যেমন সৌদি আরব, এরা আমেরিকাকে জায়গা দিল যে আপনারা আসেন এবং এখানে ঘাঁটি স্থাপন করেন। তো এই ইরাক উপসাগরীয় যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আমেরিকার সরাসরি হস্তক্ষেপ হয় এবং এই যুদ্ধে সাদ্দাম হোসেন পরাজিত হন। তো এই যুদ্ধে অপারেশন ডেজার্ট শিল্ড, অপারেশন ডেজার্ট স্টর্ম নামে অপারেশন চালানো হয়েছিল এই ইরাকের বিরুদ্ধে, আর ইরাককে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। তো এই হচ্ছে উপসাগরীয় যুদ্ধ। এখান থেকে যে তথ্যগুলো আছে খুব ভালো করে পড়ে নেবেন। এর সাথে বিপ্লব পড়বেন, রুশ বিপ্লব যেটা আমি ক্লাসে পড়িয়েছি, ফরাসি বিপ্লব সম্পর্কেও পড়িয়েছি, ইরানি ইসলামী বিপ্লব সম্পর্কেও পড়িয়েছি, তাই এই ক্লাসে আর বিস্তারিত আলোচনা করলাম না। এক্সট্রা একটু শিল্প বিপ্লব সম্পর্কে পারলে জেনে রাখবেন। এর বাইরে এই যুদ্ধ থেকে আর তেমন কিছু পড়তে হবে না এবং এরই মাধ্যমে আজকের ক্লাস ইতি টানবো। দেখা হবে ইনশাল্লাহ আবারও 23 নম্বর ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বিদায় দেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।